আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের সপ্তম সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেরি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেরি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 25, আর সময় তোমার থাকবে 50 মিনিট। তোমার থাকবে কাদ্দর কদ্দুর, নোট বই, মেঘচোর, দুটি গানের জন্মকথা, কাজী নজরুলের গান, স্মৃতিচিহ্ন, চিরদিনের। আর মাকু থেকে থাকবে তৃতীয় যুদ্ধ আর পঞ্চম অধ্যায়। ভাষাচর্চা থেকে থাকবে বাংলা বানান, নানা রকম শব্দ এবং প্রবন্ধ রচনা। এবার তোমরা প্রশ্ন কাঠামোটা দেখে নাও। তোমাদের গদ্য থেকে থাকবে মোট 6 নম্বর, কবিতা থেকে 6 নম্বর, ব্যাকরণ থেকে 4 নম্বর, সহায়ক পাঠ থেকে থাকবে 5 নম্বর, আর নিমিত্ত থেকে থাকবে 4 নম্বর। ভালো করে তোমরা সিলেবাসটা দেখে নাও এবং প্রশ্ন কাঠামোটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। কিন্তু তোমরা সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেরি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 25, আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 6টি, প্রতিটি প্রশ্নে মান 1 করে 1 × 6 = 6। প্রথম, মানুষ যে দৌড়ে চ্যাম্পিয়ন তা হলো আবিষ্কারের, হাঁটার, মনের না কল্পনার। উত্তর হবে মনের। পরের প্রশ্ন, ওরে রমা ছুটে আয়, নিয়ে আয় খাতা পেন্সিল, লণ্ঠন না নোট বই। উত্তর হবে লণ্ঠন। পরের প্রশ্ন, মেঘচোর গল্পে পুরন্দর চৌধুরীর ভাইয়ের নাম ছিল সুজয়, বিজয়, দিগ্বিজয়, গিদ্রাগজ। উত্তর হবে দিগ্বিজয়। পরের প্রশ্ন, জনগণমন গানটি প্রথম গাওয়া হয়েছিল 1911 খ্রিস্টাব্দে 27 ডিসেম্বর, 1911 খ্রিস্টাব্দে 26 ডিসেম্বর, 1911 খ্রিস্টাব্দে 28 ডিসেম্বর, 1947 খ্রিস্টাব্দে 15 আগস্ট। উত্তর হবে 1911 খ্রিস্টাব্দে 27 ডিসেম্বর। প্রশ্ন, নেতাজি যে জায়গায় বক্তৃতা দিতে এসেছিলেন সেটি হলো নেতাজির বক্তৃতার আগে নজরুলের গান, নেতাজির বক্তৃতার পরে নজরুলের গান, যে কোনো নেতার বক্তৃতার আগে নজরুলের গান, যে কোনো নেতার বক্তৃতার পরে নজরুলের গান। হতে হবে নেতাজির বক্তৃতার আগে নজরুলের গান, নেতাজির বক্তৃতার আগে নজরুলের গান। উত্তর হবে। পরের প্রশ্ন, স্মৃতিচিহ্ন কবিতায় নামগুলি কোথায় ভেসে যায়? নদীর জলে, পুকুরের জলে, সমুদ্রের জলে না কাল নদী জলে। উত্তর হবে কাল নদী জলে। পরের প্রশ্ন, সন্ধ্যায় কোথায় জনমত তৈরি হয়? জোড়া দিঘির পাড়ে, বুড়ো বটতলায়, কুমোর পাড়ায়, চণ্ডী মণ্ডপে। উত্তর হবে বুড়ো বটতলায়। শুদ্ধ বানানটি হবে আ তয়ময় দন্তস্বয়কা খন্দের ত, আ তয়ময় দন্তস্বয়কার ত, আ তয়ময় তালবস্বয়কা খন্দের ত, আ তয়ময় মূর্ধন্যস্বয়কার খন্দের ত। উত্তর হবে আ তয়ময় দন্তস্বয়কা খন্দের ত। 807। 2 থেকে রয়েছে সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 5টি, প্রতিটি প্রশ্নে মান 1 করে 1 × 5 = 5। প্রথম, নোট বই পড়লে কী কী জানা যায়? নোট বই পড়লে ফড়িংয়ের কটা ঠ্যাং, আরশোলা কী কী খায়, হাতে আঠা লাগলে চটচট করে কেন, কাতুকুতু দিলে গরু ছটফট করে কেন ইত্যাদি জানা যায়। পরের প্রশ্ন, কে কোথা থেকে কোথায় মেঘ এনেছিল? পুরন্দর চৌধুরী সাইবেরিয়া থেকে মেঘ নিয়ে এসেছিলেন সাহারা মরুভূমিতে এবং সেখানে 1 মাসে 100 ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়েছিলেন। পরের প্রশ্ন, থিওজফিক্যাল কলেজের অধ্যক্ষের নাম কী ছিল? উত্তর লিখবে থিওজফিক্যাল কলেজের অধ্যক্ষের নাম ছিল জেমস এইচ কাজিন্স। পরের প্রশ্ন, কালস্রোতে ধৌত নাম নিত্য সমুজ্জ্বল। এখানে কাদের নাম সম্পর্কে এরূপ কথা বলা হয়েছে? যারা নিজেদের কাজের মধ্যে দিয়ে মানুষের মনকে জয় করতে পেরেছেন তাদের সম্পর্কে এই কথা বলা হয়েছে। প্রশ্ন, গ্রামের পাশে মজা নদী কী করে? গ্রামের পাশে মজা নদী বর্ষায় বিদ্রোহ করে। যে চাবি দিয়ে টিয়া মাকুকে চালু করেছিল সেটা আসলে কী ছিল? তো লিখবে যে চাবি দিয়ে টিয়া মাকুকে চালু করেছিল সেটা আসলে ছিল সোনা টিয়ার মামনির সিঁদুর কাঠি। জাদুকর সোনা টিয়াকে কী দিয়েছিল? মাকু গল্পে জাদুকর সোনা টিয়াকে 2টো সাদা খরগোশের বাচ্চা দিয়েছিল। প্রশ্ন, যৌগিক শব্দ কাকে বলে? কচুরিপানা একটি জলজ উদ্ভিদ। এখানে জলজ শব্দটি বিশ্লেষণ করে পায় জলে যা জন্মায়। জলজ শব্দটি দ্বারা আর অন্য কোনো বিশেষ অর্থ বোঝায় না। এর ব্যুৎপত্তিগত অর্থ ও প্রচলিত অর্থের মধ্যেও পার্থক্য নেই। এই ধরনের শব্দকে যৌগিক শব্দ বলে।
বাংলা ভাষায় যৌগিক শব্দের সংখ্যায় সবচেয়ে বেশি? বলছে রূঢ় শব্দ কাকে বলে, উদাহরণ দাও। যেসব শব্দের প্রচলিত অর্থের সঙ্গে ব্যুৎপত্তিগত অর্থের কোনো সম্পর্ক নেই তাদের রূঢ় শব্দ বলে, যেমন মণ্ডপ, প্রবীণ, হরিণ প্রভৃতি। পরে রয়েছে 3-এর দাগে, নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3। প্রথম, বাইরের চলাটা আসল নয়, লেখকের মতে আসল চলা কোনটি? তাহলে লেখকের মতে মানুষের প্রকৃত চলা হলো তার মনভূমির মধ্যে। মানুষের মনের গতিবেগ আলোর গতিবেগ সম্পন্ন। এই তীব্র গতিবেগ সম্পন্ন মনকে সঙ্গে নিয়েই মানুষ বিভিন্ন দিকে তার পদচালনা করেছে, অজানাকে জানতে পেরেছে। প্রশ্ন, অসীমা কেন পুরন্দরকে ফেরিওয়ালা বলে ব্যঙ্গ করেছে? ফেরিওয়ালা যেমন নানা রকম সামগ্রী নিয়ে বিভিন্ন জায়গায় ফেরি করে বেড়ায়, পুরন্দর চৌধুরীও তেমন পৃথিবীর বিভিন্ন দেশে মেঘ ফেরি করে বেড়াতে চেয়েছিলেন। আলাস্কার লেক স্লেভারে জল শুকিয়ে ফেলে তিনি 95,000 কিউবিক মাইল আয়তনের এক বিশাল জলভরা মেঘ তৈরি করতে এবং তা বিভিন্ন দেশে ফেরি করতে চেয়েছিলেন, তাই অসীমা তাকে ফেরিওয়ালা বলে ব্যঙ্গ করেছে। সভা একেবারে স্তব্ধ হয়ে গেল। কোন সভা, তা স্তব্ধ হয়েছিল কেন? তো লিখবে সভার পরিচয়। প্রশ্নভূত অংশটিতে বিডন স্ট্রিটের কাছে সরকার বাগানে নেতাজির বক্তৃতা সভার কথা বলা হয়েছে। স্তব্ধতার কারণ, নেতাজির বক্তৃতা সভায় নজরুল দেশাত্মবোধক গান গেয়েছিলেন। নেতাজির বক্তৃতার আগে নজরুলের গান হবে, এটি ছিল তখনকার স্বদেশী মিটিংয়ের রীতি। সেই গান শুনেই সভা স্তব্ধ হয়ে যায়। 4 দাগে রয়েছে, নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3। প্রথম, কাল থেকে মনে মোর লেগে আছে খটকা, কবিকে কোন বিষয়ে তার মনে খটকা লেগে আছে? প্রশ্নে উল্লেখিত অংশটির কবি হলেন সুকুমার রায়। খটকা লাগার বিষয়, আগের দিন থেকে কবির তথা কথকের মনে এই খটকা লেগে আছে যে ঝোলাগুড় কিসে দেয়, সাবানে না পটকায়। মেজদাকে খুঁচিয়ে এই প্রশ্নের উত্তরটা জেনে নেবেন বলে সেটা তিনি তার নোটবুকে গুছিয়ে লিখে রাখতে চেয়েছেন। মূঢ় ওরা, কবিতায় তাদের মূঢ় বলার কারণ কি? স্মৃতিচিহ্ন কবিতায় কবি অতীতের সাম্রাজ্যলোভী শাসকদের মূঢ় বলেছেন, কারণ ওই শাসকরা ক্ষমতা বলে সাম্রাজ্য জয় করলেও সাধারণ মানুষের মঙ্গলের কথা ভাবেননি। ক্ষমতার বলে নির্মিত তাদের অট্টালিকাগুলি মানুষের মনকে এতটুকু স্পর্শ করেনি, তাই শাসকদের মৃত্যুর সঙ্গে সঙ্গে মানুষের অবহেলাতে অট্টালিকাগুলিও আস্তে আস্তে ধ্বংস হয়ে গেছে। ওই শাসকরা মূঢ়, কারণ তারা বুঝতে পারেননি যে কেবল ইট পাথরের স্মৃতিচিহ্ন নির্মাণ করে মানুষ অমরত্ব লাভ করতে পারে না। কালের নিয়মে তাদের সব স্মৃতিস্তম্ভ একদিন ধুলোয় মিশে যাবে। প্রশ্ন, ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে, ঠাকুমা কখন এবং কী গল্প শোনায়? গ্রামে যখন রাত্রি নেমে আসে তখন দাওয়ায় বসে অন্ধকারে ঠাকুমা তার নাতনিকে গল্প শোনায়। ঠাকুমা তার নাতনিকে শোনায় দুর্ভিক্ষে মানুষের গ্রাম ছাড়ার গল্প, কীভাবে আগের বারের অকালে দিশেহারা হয়ে গ্রামের লোকেরা নানান দিকে চলে গিয়েছিল, সেই গল্পই শোনায় ঠাকুমা। 5 দাগে রয়েছে, নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3। 5-1, হোটেল বলে হোটেল সে এক এলাহি ব্যাপার, এলাহি ব্যাপারের বর্ণনা দাও। তো লিখবে গাছ থেকে কয়েকটা লণ্ঠন ঝুলছিল, গাছের গোড়ায় 3টে পাথর বসিয়ে প্রকাণ্ড উনুন তৈরি হয়েছিল, তার গনগনে আগুনে ওপরমস্ত পিতলের হাঁড়িতে টকবক করে কিছু একটা ফুটছিল, চারদিকে তার সুগন্ধ ছড়িয়ে পড়ছিল। মাথার ওপরের ডালপাড়ার ফাঁক দিয়ে চাঁদের আলো গলে আসছিল, শুকনো পাতা দিয়ে ঢাকা মাটিতে সেই জ্যোৎস্না কোথাও ফুটফুট করছিল, আবার কোথাও ঘন কালো ছোপ ছোপ ছায়া তৈরি করেছিল। এগুলোকেই এলাহি ব্যাপার বলা হয়েছে। পড়েছে স্বর্গের শুরুয়ার বর্ণনা দাও। বটতলায় সরাইখানায় যে স্বর্গের শুরুয়া তৈরি করা হতো তা ছিল খুব বিখ্যাত। হোটেলওয়ালার কথা অনুযায়ী একদিন রান্নার সময় তার দাড়িগোঁফ শুরুয়ার মধ্যে পড়ে গিয়ে তার সঙ্গে রান্না হয়ে যায়। সেদিন হোটেলওয়ালা ভয় পেলেও শুরুয়া খেয়ে সবার মুখে সুখ্যাতি আর ধরে না।
জাদুকর সেই শুরুয়ার নামকরণ করেছিল স্বর্গের শুরুয়া। সেই থেকেই এটি এই নামে বিখ্যাত। তারপর থেকে হোটেলওয়ালা তাই এভাবেই রান্নাটি করে থাকে। পরে তোমাদের 6 দাগে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। প্রথম রয়েছে একটি প্রাচীন বটগাছের আত্মকথা। দেখে নাও। আমি একটি প্রাচীন বৃক্ষ, তোমরা মানুষেরা আমার নাম দিয়েছ বটবৃক্ষ। সুদীর্ঘ কাল ধরে একই জায়গায় দাঁড়িয়ে থাকার ফলে নানান ঘটনার সাক্ষী থেকেছি আমি। তাই আমার মনের ভিতরে জমে উঠেছে অনেক কথা, আত্মকথা। আমার আত্মকথা বলার আগে বলে নিই আত্মকথা কী। আত্মকথা শব্দটির আক্ষরিক অর্থ হলো আত্মার কথা। আবার আত্ম মানে হলো নিজ বা স্বয়ং। সুতরাং আত্মকথা শব্দটির অর্থ হলো বা বলা যেতে পারে নিজের কথা। আত্মকথা কেবল নিজের কথকথা হলেও এর নির্যাস কিন্তু পাঠক শ্রোতার জন্যই। আমি একটি বটবৃক্ষ। অনেক বছর আগে কোনো এক মুহূর্তে নাম না জানা এক পাখি বটফলের বীজ এই স্থানটিতে ফেলেছিল। আমার জন্ম তা থেকেই। ধীরে ধীরে এখানেই আমি বেড়ে উঠেছি। আমার অপক্ষ নরম ডালে কচি সবুজ পাতা গজিয়েছে। ক্রমশ আমি বড় হতে হতে বর্তমানে বৃদ্ধি হয়েছি। আমার শিকড় মাটির অনেক গভীর থেকে রস সঞ্চয় করেছে। শাখা প্রশাখা থেকেও নেমেছে ঝুড়ি। আমি এখন বটবৃক্ষ, সমাজের প্রবীণ নাগরিক। এ কথা ঠিক। আমি যেমন মানুষজন পশু পাখি ছাড়া বেঁচে থাকতে পারবো না, অস্তিত্ব হারাবো, তেমনভাবে মনুষ্য প্রজাতিরাও আমাদের অর্থাৎ বৃক্ষদের ছাড়া চলবে না। আর একটিমাত্র বৃক্ষ হিসাবেও আমি মানুষের উপকারে লাগি। যেমন অক্সিজেন দিই, ছায়া দান করি। আমার পাতা বা ডাল জ্বালানি হিসাবে মানুষ ব্যবহার করে। শুধু মানুষ, আমার পোক্ত ডালে বাসা বাঁধে নানান পাখি। আমার ফল খেয়ে তারা জীবন ধারণ করে। কাঠবিড়ালি পোকামাকড়দেরও আমি আশ্রয়দাতা। তোমরা যখন আমায় পরিচর্যা করো আমার খুব ভালো লাগে। সবচেয়ে আনন্দের মুহূর্ত হলো যখন তোমরা আমার ছায়ায় আশ্রয় নাও, আমাকে বৃক্ষ দেবতা হিসেবে পুজো করো। তখন আমার পোক্ত ডালে বাসা বাঁধে নানান পাখি। আমার ফল খেয়ে তারা জীবন ধারণ করে। কাঠবিড়ালি পোকামাকড়দেরও আমি আশ্রয়দাতা। তোমরা যখন আমায় পরিচর্যা করো আমার খুব ভালো লাগে। সবচেয়ে আনন্দের মুহূর্ত হলো যখন তোমরা আমার ছায়ায় আশ্রয় নাও, আমাকে বৃক্ষ দেবতা হিসাবে পুজো করো। তখন আমার খুশির অন্ত থাকে না। কিন্তু যেদিন একদল মানুষ আমার শরীরের একটি বৃহৎ অংশ কেটে নিয়ে নিজের প্রয়োজন মেটালো, সেদিন খুব কষ্ট পেয়েছিলাম। একদিন একটি ইলেকট্রিক তার আমাকে ছুঁয়ে আমার সব রস শুষে নিয়েছিল। এছাড়াও একদিন তীব্র ঝড়ে আমার ছোট্ট ডালপালাগুলি মুচড়ে পড়ায় আমি ভীষণ যন্ত্রণা পেয়েছিলাম। সবশেষে মানুষের উদ্দেশ্যে আমি একটি কথাই বলবো, একটি গাছ প্রয়োজনে কাটতে বাধ্য হলে তার বদলে 10টি গাছ বসাও। আমি প্রাচীন বটবৃক্ষ, সকল উদ্ভিদ প্রজাতির হয়ে এটাই মানুষের প্রতি আমার চরম ও শেষ দাবি। পরে হচ্ছে পরিবেশের ভারসাম্য রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা। দেখে নাও প্রবন্ধ রচনাটা। আমি আর মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তোমাদেরই অসুবিধা হবে। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরটা তোমাদের খাতাতে নোট ডাউন করে নেবে। ভালো করে দেখে নাও। দেখো আমি আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরটা তোমাদের খাতাতে নোট ডাউন করে নেবে। পরের প্রবন্ধ রচনা রয়েছে দেশ ভ্রমণের উপযোগিতা। ভালো করে দেখে নাও, এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবন্ধ রচনা। এখানে 3টি প্রবন্ধ রচনাই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভালো করে দেখে নাও। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু
সম্পূর্ণ উত্তরটা তোমাদের খাতায় নোট ডাউন করে নেবে। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো করে তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হাত লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে যারা এবছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই সপ্তম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর পর দেখে নিতে পারবে।